আয়নিক ব্যাসার্ধ হচ্ছে দুই প্রকার। প্রথম কথা, আয়নিক ব্যাসার্ধ দুই প্রকার। একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটা ক্যাটায়নিক ব্যাসার্ধ এবং আরেকটা অ্যানায়নিক ব্যাসার্ধ। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ কি জিনিস আর অ্যানায়নিক ব্যাসার্ধ কি জিনিস। তাহলে তোমাকে আগে জানতে হবে যে আয়ন কয় প্রকার। আয়ন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। আচ্ছা, তোমাদের কি ইয়ার সাথে কিছু আছে? আমরা এখন এই দুইটা জিনিস শিখবো। আচ্ছা, রিমা একাডেমিতে যেরকম যে মাঝে মাঝে বই দেখে না, বই দেখে দেখে তারপরে ভুল হয়, আমি কি সেরকম করবো নাকি? তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন আমি एग्जांपल দিয়ে দিচ্ছি। ক্যাটায়ন যেমন সোডিয়াম প্লাস, অ্যানায়ন যেমন ক্লোরিন নেগেটিভ। এখন এই দুইটারই আমরা ব্যাসার্ধ দেখব, একটা ক্যাটায়নিক ব্যাসার্ধ আর একটা অ্যানায়নিক ব্যাসার্ধ। প্রথমে তোমাকে যদি সংজ্ঞা বলতে বলে যে ক্যাটায়নিক ব্যাসার্ধ কাকে বলে, তাহলে তুমি বলবা যে কোনো একটা ক্যাটায়নে কেন্দ্র থেকে সর্ববহিস্থ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র থেকে। আচ্ছা, আমি এই সোডিয়ামেরটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা একটা বিখ্যাত উদাহরণ। সোডিয়াম হচ্ছে 11, তাই না? তাহলে এটার আগে ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6 3s1। দেখো তো এখানে কয়টা কক্ষপথ? একটা, তিনটা, তিনটা। তাহলে এই সোডিয়ামের আকার হচ্ছে তিনটা কক্ষপথ থাকবে। ওকে, এটা হচ্ছে সোডিয়াম সাধারণ অবস্থা, মানে নিরপেক্ষ অবস্থা, এটাতে কোনো চার্জ নাই। এখন এই কয়টা চার্জ করতে পারবে? এটা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো তো? একটা। তার মানে ওই একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারে। যদি আচ্ছা, ইলেকট্রন কে ত্যাগ করে কে গ্রহণ করে এটা কি বুঝো? হ্যাঁ, বুঝি। বুঝো না? বড় লোকেরা ত্যাগ করে। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 1 থেকে 3টা ইলেকট্রন থাকে, আর 1 থেকে 3টা ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা বলি ধাতু। আর যদি 4 এর বেশি থাকে তাহলে সেটা হবে অধাতু। যেমন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখবা সর্বশেষ কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন আছে। তাহলে 7টা ইলেকট্রন থাকলে তাকে আমরা কি বলতেছি? ওটা একটা অধাতু। তাহলে সোডিয়াম কিন্তু ধাতু, হ্যাঁ? 4 যখন থাকে তখন কখনো ধাতু কখনো অধাতু রূপে কাজ করে। এজন্য সেটাকে বলা হয় উপধাতু। এটাকে বলা হয় উপধাতু। কি তুমি মাঝামাঝি হিসাব করতেছো? কখনো ছেলে কখনো মেয়ে? গাড়ি স্টার্ট দিল। হ্যাঁ, গাড়ি স্টার্ট দিল। তাহলে এইটা হচ্ছে একটা ধাতু, এটা হচ্ছে একটা ধাতু। এ তাহলে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সোডিয়াম সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন সে কি করবে? ত্যাগ করবে। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম হবে কি? প্লাস। এই যে দেখো ক্যাটায়ন কিন্তু তৈরি হয়েছে, এই ক্যাটায়নের ব্যাসার্ধটা আমরা বলবো ক্যাটায়নিক ব্যাসার্ধ। এখন এইটার ব্যাসার্ধ কতটুকু হতে পারে দেখো তো। সাধারণ সোডিয়ামের, এই কথা বলো না, সাধারণ সোডিয়ামের একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ। এইখান থেকে একটা ইলেকট্রন অপসারণ হবে। একটা ইলেকট্রন যখন অপসারণ হবে, বললাম কথা বলো না, তুমি এখান থেকে এখানে আসো, এই আসো, প্রশ্ন করার সুযোগ দেব তো আমি। কোনো সমস্যা থাকলে প্রশ্ন করার সুযোগ দেব। দেখো, এই একটা ইলেকট্রন যখন ত্যাগ করলো তাহলে কক্ষপথ হয়ে গেল একটা, দুইটা। তখন দেখো এই যে এইটার তাহলে কক্ষপথ কয়টা হচ্ছে? একটা, দুইটা। তখন এর আকার কিন্তু হয়ে যাচ্ছে কি? দুইটা কক্ষপথ বিশিষ্ট। দেখো তো সাধারণ অবস্থায় যা ব্যাসার্ধ তার থেকে ক্যাটায়নিক ব্যাসার্ধটা কি ছোট হয়ে গেল না?
তাহলে কোন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে সর্ববহিস্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, বুঝছো? আর ক্যাটায়নিক ব্যাসার্ধ হচ্ছে ওই ক্যাটায়নের কেন্দ্র থেকে সর্ববহিস্থ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় ক্যাটায়নিক ব্যাসার্ধ। এইখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে দেখো গেস করতে আসছে কিন্তু যে পরমাণুর যে ব্যাসার্ধ, সাধারণ অবস্থায় পরমাণুর যে ব্যাসার্ধ তার তুলনায় ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট। ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট। তোমাদের প্রশ্নটা এইভাবে আসবে, দেখাও যে বা ব্যাখ্যা করো যে ক্যাটায়নিক ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা ছোট। দেখো ক্যাটায়নিক ব্যাসার্ধ তাহলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ছোট। ঠিক আছে, এটা বুঝছো? তাহলে এই যে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ছোট, তাহলে এইটার ক্ষেত্রে কি হতে পারে? একই থাকবে না, বড়। তাহলে এইটা হ্যাঁ ওটা বুঝে দিচ্ছি, এটা পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা ছোট আর এটা পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা বড়। এই জিনিসটা কেমনে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অ্যানায়নিক ব্যাসার্ধ অবশ্যই পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা বেশি হবে, মানে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা বেশি হবে। কেমনে হয় দেখো, আমি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিন কত নাম্বার? 17। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা। তাহলে এই গ্রহণ করবে না ত্যাগ করবে? নিবে গ্রহণ করবে। কেন? এটা হচ্ছে অধাতু। তাহলে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। এখন এই কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? একটা। তাহলে হবে অষ্টকক্ষপথ। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে ক্লোরিন হয়ে যাবে ক্লোরাইড, মাইনাস হয়ে যাবে। এখন দেখো এইটার যে আকার, কক্ষপথ কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এর কক্ষপথ হচ্ছে একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে সাধারণ অবস্থায় ক্লোরিনের আকার, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ। তিনটা কক্ষপথ। এখন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এখানে এসেই তো যোগ হবে, তাহলে কিন্তু কি হয়ে যাবে? 8টাই হয়ে যাবে। আচ্ছা 8টাই যদি থাকে, কক্ষপথ কিন্তু চেঞ্জ হচ্ছে না, কক্ষপথ কিন্তু সেম থাকতেছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে আমাদের প্রথমে ছিল কয়টা? 7টা, তাই না? নতুন করে আরেকটা ইলেকট্রন যদি বাইরে থেকে আসে, দেখো রুম মনে করো, তোমার একটা রুম আছে, এই রুমের ধারণ ক্ষমতা 5 জন। এখন এর মধ্যে আরেকজন আসলো, তাহলে অবশ্যই কি হবে? বিকর্ষণ। আরো একজন আসলো, আরো বিকর্ষণ। আরো একজন আসলো, তাহলে আরো বিকর্ষণ। 8টার বেশি নিতেই পারবে না, 8টার বেশি নিতেই পারবে না। আগে থেকে 7টা ছিল, আর একজন লোক ঢুকবে, আর ওই একজন লোক ঢুকলে অবশ্যই তাদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে। কারণ জায়গা হচ্ছে আমাদের, যা জায়গা ঠিক ততটুকুই যদি থাকে তাহলে খুব চাপাচাপি হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। আর স্বাভাবিক অবস্থায় 7টা ছিল, স্বাভাবিক অবস্থায়, কিন্তু এক্সট্রা তুমি একটা নিয়ে আসতেছো বাইরে থেকে, তাহলে এদের কি হচ্ছে? জায়গা ছোট হয়ে যাচ্ছে, মানে এদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হচ্ছে। তাহলে বিকর্ষণ যদি সৃষ্টি হয়, বিকর্ষণ সৃষ্টি হওয়ার কারণে এই কক্ষপথে ইলেকট্রন মেঘের বিস্তৃতি ঘটে। ইলেকট্রন মেঘ মানে ইলেকট্রনের ঘনত্ব, এদের বিস্তৃতি ঘটে, মানে বড় হয়ে যায়। এই জন্য পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা যে অ্যানায়নিক ব্যাসার্ধটা বেশি পাবে। বুঝছো কি? এইভাবে ব্যাখ্যা দিতে হবে। এখন তোমরা এই প্রশ্নটা দেখো একবার নিজে নিজে পড়ে।